আজকে লেকচার 2, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় যেটা সোশিওলজি ফার্স্ট পেপার পড়াচ্ছি, তাই না? অর্থাৎ আমাদের সেকেন্ড পেপার শেষ হওয়াতে আমরা ফার্স্ট পেপার পড়াচ্ছি। এবং আজকের যে চ্যাপ্টার হচ্ছে 1 এবং আজকের লেকচার হচ্ছে 2। আমরা এর আগে একটা বেসিক ক্লাস করেছি, অর্থাৎ চ্যাপ্টার 1 এ আমরা কি পড়াইছি বলি, যে সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি পড়িয়েছি, এরপরে আমরা ধারণা পড়িয়েছি, ধারণার পাশাপাশি আমরা সংজ্ঞা পড়িয়েছি, সংজ্ঞার পরে আমরা পড়েছি হচ্ছে যে পরিধি বিষয়বস্তু, প্রকৃতিও পড়াইছি, সংজ্ঞার পাশাপাশি প্রকৃতি, পরিধি বিষয়বস্তুগত ক্লাসে আমরা পড়েছি। আজকে সমাজবিজ্ঞানের পরিধি বিষয়বস্তুর পরের যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে যে কেন আমরা সমাজবিজ্ঞান পড়বো, অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আমরা আজকে পড়বো। আজকে আমরা পড়বো পাঠের প্রয়োজনীয়তা। তাহলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা আমরা এখন পড়বো। চ্যাপ্টার 1, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটাই আমরা এখন পড়ব। তাহলে দেখো, সমাজবিজ্ঞান কেন আমরা পড়বো, এটার পাঠের প্রয়োজনীয়তাটা কি, বা কেন আমরা এটা পড়বো। প্রথমত, সমাজকে জানার জন্য আমরা সমাজবিজ্ঞান পড়বো, সমাজকে জানতে। তাহলে 1 নম্বর হচ্ছে সমাজকে জানতে। এটা তো আমরা সবাই কম বেশি জানি যে সমাজকে জানার জন্য আমরা, এটা খোলা রাখো যাতে তোমাদের ওইদিকে একটু ঠান্ডা হয়। বাতাস আসতেছে তানবীর? আচ্ছা, সমাজকে জানতে। দ্বিতীয়ত, যে সমাজের পরিবর্তন, যেটা সমাজের যে পরিবর্তন, সেই পরিবর্তন ও গতি প্রকৃতি, সমাজ যে পরিবর্তিত হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে সেটা জানতে, গতি প্রকৃতি জানতে। এরপরে আছে হচ্ছে আমাদের, তাহলে সমাজকে জানতে, সমাজের পরিবর্তন ও গতি প্রকৃতি জানতে, এবং সমাজের স্তরবিন্যাস ও গতিশীলতা সম্পর্কে জানতে, সমাজের গতিশীলতা সম্পর্কে জানতে। এটার জন্য আমরা সমাজবিজ্ঞান পড়ব। সমাজের উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন করতে। তোমরা খাতার মধ্যে লিখে ফেলো, পরিকল্পনা বাস্তবায়ন করতে, এটা। এরপর আরেকটা হচ্ছে যে সমাজের উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন করতে সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও, তাহলে সমাজের যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিতকরণের পাশাপাশি আমরা কি করব, সমাধানের চেষ্টা করতে। তাহলে সমাজের যে সমস্যা সেটাকে চিহ্নিত করার পাশাপাশি সমাধানের চেষ্টা করতে। এবং এর সাথে সাথে আরো অনেক বিষয় আছে যে সমাজের কেন আমরা সমাজবিজ্ঞান পড়বো, তার অনেক কারণ আছে, ঠিক আছে? তাহলে সমাজবিজ্ঞান কেন পড়বো বা পাঠের প্রয়োজনীয়তা কি, সেটাই আমি এখানে লিখলাম। এটার ফ্রেন্ড কোথায়, এটা দরকার আছে তো, একটু দাও। তাহলে দেখো, সমাজবিজ্ঞান কেন আমরা পড়বো, সমাজকে জানতে, সমাজের পরিবর্তন ও গতি প্রকৃতি জানতে, যে কোন দিকে যাচ্ছে, এবং সমাজের যে উন্নয়ন হচ্ছে এবং সমাজের যে তোমার পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করতে, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের চেষ্টা করতে। এবং এর সাথে আরো অনেক, এটা তো এটার কালোটার, এটার একটা আছে, মুর্শিদকে বলো, তুমি পারবে না। তাহলে দেখো, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের চেষ্টা করতে, এগুলো নিয়ে আমরা সমাজবিজ্ঞান, মানে সমাজের, অর্থাৎ বলতে গেলে কি, সমাজের সামগ্রিক সবকিছুকে জানতে বুঝতে, পরিবার থেকে শুরু করে সমাজের যে অন্যান্য প্রত্যয়গুলো আছে সবগুলো সম্পর্কে জানতে বুঝতে আমরা সমাজবিজ্ঞান পড়ে থাকি। তাহলে সমাজবিজ্ঞান পাঠের অনেক প্রয়োজনীয়তা আছে। এবং এখানে আমি কয়েকটা বলছি, তোমরা এই 5টা মনে রাখতে পারলে তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের এই 5টাই হচ্ছে তোমাদের পরীক্ষায় লিখলে তোমরা নাম্বার পাবে, ঠিক আছে? তো পাঠের প্রয়োজনীয়তা আরো আছে তোমাদের বইয়ে, যেমন সমাজের বিমূর্ত ধারণাগুলোকে বুঝতে, সমাজের তোমার সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে। এর পাশাপাশি হচ্ছে আরো অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো হচ্ছে জানবো। তোমাদের বলছি যে তোমরা এখান থেকে 4-5টা পয়েন্ট বা 5-6টা পয়েন্ট মনে রাখতে পারলে তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? 4-5টা পয়েন্ট মনে রাখবা, আশা করি তোমাদের এখান থেকে কমন আসবে, ঠিক আছে? অথবা এখানে প্রশ্ন 2 ধরনের আসতে পারে, এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, অর্থাৎ বহুপদী প্রশ্ন যেগুলো আছে, আর এটা হচ্ছে কি, যে তোমাদের আরেকটা হচ্ছে তোমাদের ওই সিকিউতে, যে সমাজবিজ্ঞান কেন পড়বে বা পাঠের প্রয়োজনীয়তা,
হ্যাঁ, ওইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথম অধ্যায়টা ওপেন করি, প্রথম অধ্যায়টা দেখাই তোমাদেরকে, যে প্রথম অধ্যায় আছে এখানে, জানি না ওপেন হয় কিনা। হ্যাঁ, ওপেন হয়েছে। এইখানে দেখো যে সমাজবিজ্ঞানের যে প্রয়োজনীয়তা, প্রকৃতি আছে, পরিধি আছে, এবং পাঠের পরিধি, প্রয়োজনীয়তা দেখো এখানে সমাজ কাঠামো সম্পর্কে জানতে, সমাজের সম্প্রদায় সংঘ সম্পর্কে জানতে, এরপরে হচ্ছে কাঠামো, সমাজ কাঠামো সম্পর্কে জানতে, এইভাবে হচ্ছে ব্যাখ্যাগুলো আছে। আমি এটা একটু ক্লোজ করি, এটার কারণ হচ্ছে এটা পিডিএফ নয়, এটা হচ্ছে তোমাদের ওয়ার্ড ফাইল। পিডিএফটা ওপেন করি। প্রথম পত্রে অষ্টম অধ্যায়, একাদশ অধ্যায়, অধ্যায় 1। তাহলে দেখো যে সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্রে যে প্রয়োজনীয়তা আছে এখানে কিন্তু লেখা আছে, তোমাদের বইয়েও আছে। তোমরা পাঠের প্রয়োজনীয়তাগুলো অবশ্যই অবশ্যই পড়বা, এটা এগুলো মিস দিবা না বা হচ্ছে বাদ দিবা না। কারণ কেন? কারণ সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তাটা তোমাদের জন্য সিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সম্প্রদায় সমাজ সম্পর্কে জানতে, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে, সমাজ কাঠামো সম্পর্কে জানতে, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে, এবং সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে, সামাজিক সমস্যা সম্পর্কে জানতে, সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি জানতে, সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে, এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে, এবং সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে, পারস্পরিক সম্পর্কে উন্নয়ন করতে সমাজবিজ্ঞান আমরা পাঠ করব বা পড়ব। সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমিতে যারা সমাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে, তোমরা নিশ্চয়ই জানো যে সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমিতে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে একটা অন্যতম বড় ঘটনা হচ্ছে শিল্প বিপ্লব, আর একটা হচ্ছে ফরাসি বিপ্লব। আমি তোমাদেরকে শিল্প বিপ্লব নিয়ে গত ক্লাসে কথা বললেও ফরাসি বিপ্লব নিয়ে তোমাদের সাথে কথা বলা হয় নাই। প্রথমে বলি যে সমাজবিজ্ঞান যেটার উৎপত্তি হয়েছে, এই সমাজবিজ্ঞান উৎপত্তির পেছনে যে দুইটা বিপ্লব ঘটেছে, একটা হচ্ছে শিল্প বিপ্লব আর একটা হচ্ছে ফরাসি বিপ্লব। তাহলে সমাজবিজ্ঞানের উৎপত্তির পেছনে দুইটা বিপ্লব ঘটেছে, একটা শিল্প বিপ্লব আর একটা কি ফরাসি বিপ্লব। তাহলে একটা শিল্প বিপ্লব আর একটা কি ফরাসি বিপ্লব। শিল্প বিপ্লব কি, ফরাসি বিপ্লব কি? শিল্প বিপ্লব হচ্ছে ধরো 1760 থেকে ধরা হয়, যদিও প্রথম শিল্প বিপ্লবটা 1760 ধরা হলে 1750 থেকে 1850 পর্যন্ত এটা প্রথম শিল্প বিপ্লবের সময় বলে বিবেচনা করা হয়। এই প্রথম শিল্প বিপ্লবটা ঘটছে ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প কারখানা আবিষ্কার, এটা শিল্প বিপ্লব। ফরাসি বিপ্লব যেটা, এটা ফ্রান্সে, যেটা 1789 সালে যে ফ্রান্সে যে বিপ্লবটা হয়েছে ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন এবং সমাজতন্ত্রের প্রজাতন্ত্রের বিকাশ। তাহলে রাজতন্ত্রের পতন এবং কি যে প্রজাতন্ত্রের বিকাশ, অর্থাৎ এটা পতন হয়েছে, ডাউন হয়েছে, এটা আপ বা উপরের দিকে যাচ্ছে, উত্থান হয়েছে। তো এই দুইটা বিপ্লবেই মূলত যে সমাজের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসছে, সমাজ বিপ্লবের মানে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই ফরাসি বিপ্লব। শিল্প বিপ্লব তো সমাজ বিজ্ঞানের মূল মানে উৎপত্তির পেছনে মূল কারণ, কিন্তু তারও অনেক আগে থেকে অনেক সমাজবিজ্ঞানী যারা সমাজের ক্ষেত্রে মানে সমাজ চিন্তার ক্ষেত্রে অবদান রেখেছে তাদের বিষয়ে আমরা এখন আলোচনা করব। আবার বলছি যে তারও অনেক আগে থেকে, অনেক আগে মানে বুঝছো তো যে একদম যদি বলি যে অতীত বা প্রাচীন, যেমন গ্রিক সভ্যতা থেকে শুরু করে রোমান সভ্যতা, ভারতীয়রা সমাজ চিন্তার ক্ষেত্রে অনেকভাবে অবদান রেখেছে। তাদের বিষয়ে তোমাদের শিটের মধ্যে, অর্থাৎ হচ্ছে আমাদের যে লেকচার শিট আছে সেখানেই তোমাদেরকে দেখাবো যে যারা সমাজ নিয়ে ভেবেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সমাজবিজ্ঞানী যারা আছে, তারা তো ভাবছেই, তাদের সাথে সাথে আরো অনেক তাত্ত্বিকরা বা অনেক বিজ্ঞানীরা যে সমাজ নিয়ে ভেবেছে। যেমন ধরো গ্রিক দার্শনিকদের মধ্যে অন্যতম হচ্ছে প্লেটো এবং এরিস্টটল। যেগুলো মার্ক করতেছি এগুলো তোমরা একটু লিখে ফেলো, আমি যেগুলো মার্ক করতেছি এগুলো একটু লিখে ফেলো। আবার বলতেছি যেগুলো মার্ক করে দেখাচ্ছি সেগুলো একটু লিখে ফেলো। গ্রিক দার্শনিক, তাহলে এগুলো সমাজ মানে যেগুলো এখন লিখাচ্ছি সেগুলো হচ্ছে কি সমাজ চিন্তাবিদদের অবদান। কাদের অবদান? সমাজ চিন্তাবিদদের অবদান। তাহলে কাদের অবদান লিখতেছি? সমাজ চিন্তাবিদদের অবদান আমরা লিখতেছি। তাহলে সমাজ চিন্তাবিদদের মধ্যে গ্রিক দার্শনিকদের মধ্যে রয়েছে প্লেটো, প্লেটোর বইয়ের নাম হচ্ছে দ্য রিপাবলিক। এরিস্টটলের বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্স। তো তাদের যে পদ্ধতি সেটা হচ্ছে কি যে তোমার অবরোহমূলক পদ্ধতি। কি ধরনের পদ্ধতি বলছি? অবরোহমূলক পদ্ধতি। অবরোহমূলক পদ্ধতি মানে কি? অবরোহমূলক পদ্ধতি মানে হচ্ছে যে পদ্ধতিটা মানে বড় কোনো ঘটনা দিয়ে ছোট ঘটনাকে বিশ্লেষণ করে, বিচার করে বা
যে তোমার চিন্তা করে। যেমন ধরো আমি তোমাদেরকে অবরোহমূলক পদ্ধতিটা সম্পর্কে একটু বলি, যে অবরোহমূলক পদ্ধতিটা কি, তারা যে পদ্ধতিটা অবলম্বন করেছে আর কি, অর্থাৎ হচ্ছে গ্রিক দার্শনিকরা সমাজ ব্যাখ্যায় যেই পদ্ধতিটা অবলম্বন করেছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে যে তোমার কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। লাবিবা, তুমি কি শুনতেছো ভালোভাবে? আমি তো বুঝতেছি না যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। অবরোহমূলক পদ্ধতি, অবরোহমূলক পদ্ধতিটা কিরকম? অবরোহমূলক পদ্ধতিটাই হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব। আমরা অবরোহমূলক পদ্ধতিটা কি সেটাই দেখো। গ্রিক দার্শনিকদের যে পদ্ধতি, এটা তোমরা খাতায় লিখে রাখো। গ্রিক দার্শনিকদের পদ্ধতি হচ্ছে পদ্ধতি, হ্যাঁ, তারা কোন পদ্ধতি অবলম্বন করতেন? গ্রিক দার্শনিকদের পদ্ধতি। গ্রিক দার্শনিকদের মধ্যে কাদের কথা বলছি? প্লেটোর কথা বলছি। প্লেটোর পরে আছে হচ্ছে এরিস্টটল আছে, এরিস্টটলের কথা বলছি। এই যে দুইজন, প্লেটো এবং এরিস্টটল, এরা যে পদ্ধতিটা অবলম্বন করছে পদ্ধতিটার নাম হচ্ছে কল্পনাশ্রয়ী, কি? কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি। তাহলে দেখো কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতিটা কি? যে কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা, আবার বলছি, কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিটা বড় দৃষ্টান্ত দিয়ে ছোট দৃষ্টান্তকে বিবেচনা করে, অর্থাৎ বড় কোনো বিষয় এটা দিয়ে ছোট কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করা, অর্থাৎ বড় দৃষ্টান্ত দিয়ে ছোট দৃষ্টান্তকে ব্যাখ্যা করা। যেমন তারা যেটা করছে যে তাদের পদ্ধতিটা হচ্ছে কল্পনাশ্রয়ী। প্লেটো এবং এরিস্টটলরা মূলত রাষ্ট্র দিয়ে সমাজকে বুঝিয়েছে। তাদের কথা হচ্ছে একটা আইডিয়াল বা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তাদের কথা হচ্ছে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কি প্রতিষ্ঠা হবে? আদর্শ সমাজ প্রতিষ্ঠা হবে। তাহলে আদর্শ রাষ্ট্রের মাধ্যমে আদর্শ সমাজের কথা উল্লেখ করেছেন কারা? যে গ্রিক দার্শনিকরা। তাহলে আদর্শ রাষ্ট্রের মধ্য দিয়ে আদর্শ সমাজের কথা বলেছে কারা? যে তোমার গ্রিক দার্শনিকরা। রিমোটটা দাও, এখানে তো ফ্যানটা চলতেছে না ঠিকভাবে। না না, ফ্যান ঘুরতেছে না। ঠিক আছে, খোলা থাকে, এটা তোমাদের গরমগুলো কমে যাবে, অনেক বেশি গরম। ওকে, তাহলে যেটা বললাম যে তোমার অবরোহমূলক পদ্ধতিটা আমি তোমাদেরকে বলি। কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতিটা কিরকম? কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতিটা হচ্ছে এই যে দেখো, ছোট ছোট দৃষ্টান্ত দিয়ে বড় দৃষ্টান্তে যাওয়াকে বলে যে আরোহ। এটা তোমরা অবশ্যই নিশ্চয়ই যুক্তিবিদ্যা যাদের আছে তারা খুব ইজিলি বুঝবা। যেমন ধরো আমরা বলতে পারি এক্স হয় কি? এক্স হয় যে বুদ্ধিমান, হ্যাঁ। এরপর আমরা বলছিলাম ওয়াই হয় বুদ্ধিমান। আচ্ছা, তাহলে আমরা এক্স ওয়াই দুইজনকে বুদ্ধিমান বললাম। এবার এক্স এবং এক্স ওয়াই হয় বুদ্ধিমান, হ্যাঁ। তাহলে সরি, এক্স ওয়াই হয় মানুষ, এক্স ওয়াই হয় কি? মানুষ। তাহলে এক্স ওয়াই যদি মানুষ হয়, তাহলে দেখো এক্স ওয়াই যদি মানুষ হয় তাহলে এরা দুইজনই মানুষ। তাহলে আমরা কি বলতে পারি? এরা দুইজনই মানুষ, আবার দুইজনই বুদ্ধিমান। তাহলে আমরা এটা বলতে পারি সকল মানুষ বুদ্ধিমান। এটা যুক্তিবিদ্যার ক্ষেত্রে আরোহ বলে। সকল মানুষ কি? বুদ্ধিমান। তাহলে এই যে সকল মানুষের বুদ্ধিমান, এটা হচ্ছে আরোহ। যখন ছোট, এটা কিন্তু ছোট দৃষ্টান্ত, ছোট ছোট দৃষ্টান্তকে যখন বৃহৎ কোন সার্বিক সিদ্ধান্তে যাওয়া হয় তখন সেটাকে বলে আরোহ। এটা একটা সার্বিক সিদ্ধান্ত যে আমরা বলে ফেললাম সকল মানুষ কি? যে বুদ্ধিমান। এটা একটা সার্বিক সিদ্ধান্ত। এটা একটা কি সিদ্ধান্ত? এটা একটা সার্বিক সিদ্ধান্ত। এই যে সার্বিক সিদ্ধান্তে গেল, এটা হচ্ছে আরোহ। তাহলে এর বিপরীত কি? এর বিপরীত হচ্ছে অবরোহ। অবরোহ মানে হচ্ছে তারা, মানে সকল মানুষ বুদ্ধিমান, তাহলে সকল মানুষের অন্তর্ভুক্ত এক্স মানুষও কি হবে? এক্সও বুদ্ধিমান হবে। এটা তো তারা যেটা করছে, রাষ্ট্র দিয়ে সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তাদের কথা হচ্ছে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা মানে কি? আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা। আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা মানে কি? আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা। তার মানে তারা এটাকে বলছে অবরোহ। আমরা এটা যদি আরোহ হয় তাহলে এটার বিপরীত হচ্ছে কি? অবরোহ। এই পদ্ধতিটাকে অবলম্বন করেছে গ্রিক দার্শনিকরা। তাহলে কারা যে তোমার কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি অবলম্বন করেছে?
গ্রিক দার্শনিকরা কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি অবলম্বন করেছে, যেটা আমরা একটু আগে পিডিএফ এ দেখলাম যে গ্রিক দার্শনিকরা অবরোহমূলক পদ্ধতি অবলম্বন করেছে। তাহলে গ্রিক দার্শনিকরা কল্পনাশ্রয়ী অবরোহমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সমাজকে মানে তাদের রাষ্ট্র আদর্শ রাষ্ট্রের মাধ্যমে এই যে দেখো মূলত যুক্তি সরকারের শ্রেণীবিভাগ একটি আদর্শ সমাজ ব্যবস্থা রূপায়ণের চেষ্টা করেছেন। ইবনে খালদুনের কথা আসবে। ইবনে খালদুন তোমরা জানো যে সমাজ বিজ্ঞানের যাকে আদি জনক বলা হয়, এই তথ্যগুলো মনে রাখবা। সমাজ বিজ্ঞানের কি বলা হয়? যাকে আদি জনক বলা হয়। আদি জনক মানে কি? আদি জনক মানে হচ্ছে যিনি সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইবনে খালদুন, যাকে বলা হয় সমাজ বিজ্ঞানের আদি জনক। কেন আদি জনক বলা হয়? কারণ তিনি সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে মানে অগাস্ট কোতেরও অনেক আগে তার বইয়ের মধ্যে মানে সমাজ সম্পর্কে লিখেছে। সমাজের মধ্যে কৌম প্রথা বা আসাবিয়া এবং সমাজের মধ্যে তিনি হচ্ছে গোত্র প্রথা এগুলো নিয়ে তিনি আলোচনা করেন। কৌম প্রথা, আসাবিয়া, একইভাবে হচ্ছে তিনি যেটা সমাজের মধ্যে সংহতি, সোশ্যাল সলিডারিটি, সামাজিক সংহতি নিয়েও কথা বলেছেন, যার কারণে তাকে সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয়। তাহলে উমরানিয়াত এই পত্রটির কথা উল্লেখ করেছেন এবং সমাজের যেটা আমি বলছি আর কি একটু আগে, যে সমাজের বিশেষ করে যে বিষয়টা সমাজের হচ্ছে ওই গোত্র প্রথা এবং এর পাশাপাশি বলছি যে সামাজিক সংহতি, এটা নিয়ে তিনি উল্লেখ করেছেন, যার কারণে তাকে যে সমাজবিজ্ঞানের আগে থেকে যেহেতু সমাজ নিয়ে চিন্তা করেছেন তার কারণে তাকে বলা হয় সমাজবিজ্ঞানের আদি জনক ইবনে খালদুন। এবং তিনি একটা বই লিখছে, বইটার নাম হচ্ছে আল মুকাদ্দিমা। তাহলে আল মুকাদ্দিমার গ্রন্থের লেখককে ইবনে খালদুন। একইভাবে নিকোলা ম্যাকিয়াভেলি যেটা করছে যে প্রিন্স বইটা লিখছে। কোন বইটা? নিকোলা ম্যাকিয়াভেলি লিখছে হচ্ছে দ্য প্রিন্স বইটা। এবং তিনি যেই সমাজ দর্শন প্রচার করছেন তার ভিত্তি হলো মানব প্রকৃতি ও মানব দর্শন। এই যে নিকোলা ম্যাকিয়াভেলি, যে তিনি ইতালির একজন বিখ্যাত সমাজ চিন্তাবিদ এবং রাষ্ট্র চিন্তাবিদ, তিনি মূলত এই বইয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তিনি রাষ্ট্র ব্যবস্থার তার দর্শন বা নিজস্ব চিন্তা ভাবনাকে প্রচার করেছেন। এবং এই নিকোলা ম্যাকিয়াভেলিকে বলা হয় দ্য প্রিন্স গ্রন্থের লেখক। এরপরে আসে হচ্ছে তিনি দেখো তিনি কিন্তু এইগুলোও বলছে, এই কথাগুলো বলছে যে তিনি কি বলছে জানো, যে শাসকের বিষয়ে বলতে গিয়ে তিনি বলছে যে একজন শাসককে হইতে হবে যে শাসক কি হবেন? সিংহের মতো বলবান এবং শিয়ালের মতো ধূর্ত। বলছে যে শিয়ালের মতো কি হইতে হবে? শিয়ালের মতো চালাক হইতে হবে। চালাক, হ্যাঁ, শিয়ালের মতো চালাক। ধূর্ত মানে হচ্ছে চালাক আর কি। এবং অন্যদিকে সিংহের মতো কি হইতে হবে? সিংহের মতো বলবান হইতে হবে। সিংহের মতো বলবান মানে শক্তিশালী। তাহলে শাসক হইতে হবে শিয়ালের মতো চালাক এবং সিংহের মতো কি শক্তিশালী হইতে হবে, এই কথাটা তিনি বলছে। টমাস মুর, তার বিখ্যাত বই হচ্ছে ইউটোপিয়া বইটার তোমরা তোমাদের খাতার মধ্যে লেখার সময় একটু অবশ্যই এখানে ইউটোপিয়ার অর্থ হচ্ছে অবাস্তব বা কাল্পনিক লিখবা। তোমরা তো খাতায় এগুলো নোট করতেছো তাই না? টমাস মুরের বইয়ের নাম হচ্ছে ইউটোপিয়া। এই ইউটোপিয়ার অর্থ কি? অবাস্তব বা কাল্পনিক। এটা মনে রাখবা, অবাস্তব বা কি কাল্পনিক। এই কথাটা কার? এই কথাটা হচ্ছে টমাস মোরের। ওকে, টমাস মুর বলছে যে অবাস্তব বা কাল্পনিক। বিকু, ইতালির দার্শনিক যে তোমার বিকু একটা বই লিখছে, বইটার নাম হচ্ছে দ্য নিউ সায়েন্স। এই বইটার নাম মনে রাখবা। দ্য নিউ সায়েন্স বইটা কার? তখন তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে বিকুর। দ্য নিউ সায়েন্স বইটা যে হচ্ছে বিকুর। কার বই এটা? বিকুর বিখ্যাত বই দ্য নিউ সায়েন্স। এরপরে আমরা তার বইয়ের পরে যেটাতে যাব, এগুলো তোমরা ব্যাখ্যাগুলো তোমরা পড়বা। এবং বিকু সমাজের কয়েকটা স্তরের কথা বলছে। মন্টেস্কু দ্য স্পিরিট অফ লস বিখ্যাত বই, এবং তিনি হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি ধারণা প্রবর্তন করেছেন। তো মন্টেস্কুর নামটাও একটু লিখো এবং তার বইটার নামটাও একটু লিখো। মন্টেস্কু এবং তার বিখ্যাত বই হচ্ছে দ্য স্পিরিট অফ লস। এবং তিনি সামাজিক সমস্যা এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণা করেছেন এবং সাথে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সমাজ বিকাশের ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। তাকে বলা হয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। ক্ষমতার স্বতন্ত্রীকরণ মানে বুঝো তো, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা হচ্ছে তিনি তার নীতিটা সবাই গ্রহণ করেছে, এটাকে জনপ্রিয় হিসেবে ধরা হচ্ছে। ক্ষমতার স্বতন্ত্রীকরণের যে জনপ্রিয় নীতি সেটা তিনি প্রবর্তন করেছেন। কে? যে তোমার মন্টেস্কু। তাহলে ক্ষমতার স্বতন্ত্রীকরণটা কি সেটা আমরা একটু জেনে নিই। ক্ষমতার স্বতন্ত্রীকরণটা হচ্ছে মূলত যে এমন একটা নীতি যেটার মাধ্যমে তিনি সরকারের যে তিনটি বিভাগ আছে না,
সেই সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা রাখার কথা বলেছে। পরামর্শ দিয়েছে যে আইন বিভাগ আলাদা থাকবে, শাসন বিভাগ আলাদা থাকবে। আলাদা থাকা মানে হচ্ছে কি, স্বতন্ত্র থাকা। বিচার বিভাগ আলাদা থাকবে বা স্বতন্ত্র থাকবে। এই বিষয়টা গুরুত্ব আরোপ করেছেন মন্টেস্কে। বলছে যে সরকারের যে 3টি বিভাগ আইন, শাসন এবং বিচার, এই 3টি বিভাগ সম্পূর্ণ আলাদা থাকবে। এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এবং এই নীতিটাকেই তিনি চালু করতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন যে রাষ্ট্রের মধ্যে এই 3টে বিভাগ যদি আলাদা থাকে তাহলে রাষ্ট্রের মধ্যে সুশাসন বা রাষ্ট্রের মধ্যে যে স্বাভাবিক শাসন ব্যবস্থা সেটা কখনো ব্যাহত হবে না। তো যদিও বা এটা নিয়ে অনেক সমালোচনা আছে, আলোচনা আছে, তারপরও তার এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা অনেকে গ্রহণ করে আর কি। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে তোমার কদরাসে, এটার দরকার নাই। সাইমন এবং হচ্ছে কুমুদ, এদের বিষয়েও জানার দরকার নাই। তারপরে আমরা কুমুদের বিষয়টা যেহেতু আমরা জেনে গেছি, তোমরা তো নিশ্চয়ই জানো অগাস্ট কুমুদের সেই বিখ্যাত বই পজিটিভ ফিলোসফি, যে বইয়ের মধ্যে তিনি সমাজ বিজ্ঞানের কথা বলেছেন, সমাজ বিজ্ঞান বা সোশিওলজি শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে তিনি ফাদার অফ সোশিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞানের জনকে পরিণত হয়েছেন। এই যে বইটা, যে পজিটিভ ফিলোসফি বইটা, এই বইটা তিনি রচনা করেছেন কে? অগাস্ট কুমুদ। এই অগাস্ট কুমুদের রচিত বিখ্যাত বই পজিটিভ ফিলোসফি বইটা, এইটা রচনার মধ্য দিয়ে তিনি, এটা 6 খণ্ডে বিভক্ত এই বইটা, 12 বছর ধরে লিখছেন, এবং এই বইয়ের মধ্যেই তিনি সোশিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন। এরপরে আমরা কার্ল মার্কসের বিষয়ে, যে কার্ল মার্কস একজন সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং সেই সাথে তিনি একজন ইতিহাসবিদ। তিনি সমাজতন্ত্রের জনক, অর্থাৎ যে আমরা বিজ্ঞান ভিত্তিক যে সমাজতন্ত্রের কথা বলি, যে বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্রের, বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্র, এই যে বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্র ব্যাখ্যার ক্ষেত্রে এই অগাস্ট মানে কার্ল মার্কসের প্রবর্তিত ধারণাটাই ব্যবহার হয়। তোমরা জানো যে অর্থব্যবস্থা 4 ধরনের। অর্থব্যবস্থা কয় ধরনের? 4 ধরনের। একটা ধনতান্ত্রিক, তোমরা যারা অর্থনীতি পড়ছো, মিশ্র, পুঁজিবাদী, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা। এই যে 4 ধরনের, ধনতান্ত্রিক মানে হচ্ছে পুঁজিবাদী, আর সমাজতান্ত্রিক মানে হচ্ছে যেটা তিনি প্রবর্তন করেছেন কার্ল মার্কস, তাকে সমাজতন্ত্রের জন্য বলা হয়। তিনি সমাজ বিবর্তনের 5টি উৎপাদন পদ্ধতির উপর ভিত্তি করে তিনি 5টি স্তরের কথা বলছে: আদিম সাম্যবাদী সমাজ, দাস প্রথা, সামন্তবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র। যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তারা এটা সহজে পারবে। এবং তিনি একটা এশীয়দের জন্য একটা উৎপাদন পদ্ধতির কথা বলছে, এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। এই এশীয়দের একটা উৎপাদন পদ্ধতি, এশিয়াটিক মোড অফ প্রোডাকশনের মধ্য দিয়ে তিনি এই সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাহলে তিনি কয়টা সমাজ বিবর্তনের দ্বারাই কয়টা স্তর, সমাজকে কয়টা ভাগে ভাগ করছে? 5টা ভাগে ভাগ করছে, 5টা স্তরের কথা বলছে। চার্লস ডারউইন, যিনি বিবর্তনবাদের জনক, তোমরা জানো যে চার্লস ডারউইনই প্রথম বিবর্তনের ধারণাটা ব্যাখ্যা করেছেন। সেই ডারউইনের একটা বইয়ের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস। ওই অংশ, বাকি অংশটা এখানে, দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটা তোমরা নোট করো, ঠিক আছে? এবং তার কথা হচ্ছে যে পৃথিবীর ইতিহাস হচ্ছে যে স্ট্রাগল, অর্থাৎ হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে, স্ট্রাগলের মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রাণীরা টিকে আছে বা বেঁচে আছে। তার ব্যাখ্যা খুব সিম্পল, সেটা হচ্ছে কি, যে বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীতে নতুন নতুন প্রাণীর উদ্ভব হয়েছে, আর সেই প্রাণীগুলোই বেঁচে আছে যারা স্ট্রাগল করে টিকে ছিল। অর্থাৎ হচ্ছে যে পৃথিবীর ইতিহাসকে তিনি বলতেছে স্ট্রাগলের ইতিহাস, এবং এই জন্য স্ট্রাগল অফ ফর এক্সিস্টিং, অর্থাৎ হচ্ছে বেঁচে থাকার যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে প্রাণীগুলো টিকে আছে যারা পৃথিবীতে বর্তমানে বেঁচে আছে। তাহলে হারবার্ট স্পেন্সার এই যে বিবর্তনের ধারণাটা, দেখো চার্লস ডারউইন বিবর্তন ব্যাখ্যা করার ক্ষেত্রে জীবের বিবর্তনের কথা বলছে, আর অন্যদিকে হারবার্ট স্পেন্সার বলছে কি, যে তোমার সমাজ বিবর্তনের কথা। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, চার্লস ডারউইন জীব বিবর্তনের কথা বলছে, আর সমাজ বিবর্তনের কথা বলছে কে? সমাজ বিবর্তনের কথা বলছে হচ্ছে হারবার্ট স্পেন্সার। তাহলে জীব বিবর্তনের কথা বলছে কে? যে তোমার চার্লস ডারউইন। আর হারবার্ট স্পেন্সার বলছে কি, যে তোমার সমাজ বিবর্তনের কথা। আবার বলছি, তাহলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে সমাজ বিবর্তন আর একটা হচ্ছে জীব বিবর্তন। আবার বলতেছি যে জীব বিবর্তনের কথা বলছে কে? হারবার্ট স্পেন্সার। দুত্তরি এতবার ক্লিক করতে হয়। তাহলে দেখো, চার্লস ডারউইন তার প্রবর্তিত যে ধারণা সেটা হচ্ছে কি, তাই তিনি বলছে জীব বিবর্তনের কথা। কি বিবর্তন? জীব বিবর্তন। আর সমাজ বিবর্তনের কথা বলছে কে? সমাজ বিবর্তনের কথা বলছে যে তোমার যে হারবার্ট স্পেন্সার। তাহলে জীব বিবর্তনের কথা বলছে কে? ডারউইন।
তাহলে কে জীব বিবর্তনবাদী দার্শনিক? ডারউইন। সমাজ বিবর্তনবাদী দার্শনিক হারবার্ট স্পেন্সার। মনে রাখবা, শুধু হারবার্ট স্পেন্সার নয়, বরং সমাজ বিবর্তন নিয়ে আরো অনেক সমাজবিজ্ঞানী কথা বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে অগাস্ট কুমত আছে। নিলে কি ভালো হবে? টেস্ট পেপার নয়, বরং সাবলিমেন্ট নাও। সাবলিমেন্টের মধ্যে টেস্ট পেপারের মতো সব আছে। হ্যাঁ, টেস্ট পেপার নিলেও নিতে পারো, তবে সাপ্লিমেন্টটাতে আরো বিস্তারিত আছে আর কি। টেস্ট পেপারটা নিলেও নিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে জীব বিবর্তন হচ্ছে ডারউইনের, আর সমাজ বিবর্তন হচ্ছে হারবার্ট স্পেন্সারের। ওকে, তাহলে জীব বিবর্তন আর সমাজ বিবর্তন এই দুটো সম্পর্কে আমরা জানলাম। আর ডারউইনের লেখা বিখ্যাত বই হচ্ছে কি? দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস। হ্যাঁ, স্পিসিস। এই অরিজিন অফ স্পিসিস বইটা লিখেই তিনি, আর তার পাশাপাশি আরেকটা বই আছে, দ্য ডিসেন্ট অফ ম্যান। দ্য ডিসেন্ট অফ ম্যান, বুঝতে পারছো কিনা? দ্য ডিসেন্ট অফ ম্যান। ওকে, আমরা এখন তাহলে আমরা এই পর্যন্ত কার কার বিষয়ে জানলাম? আমরা প্রথমে জানলাম হচ্ছে একদম প্রথম দিকে হচ্ছে গ্রিক দার্শনিকদের বিষয়ে। গ্রিকদের পরে আমরা জানছি হচ্ছে বিশেষ করে পর্যায়ক্রমিকভাবে আধুনিক সময়ে যারা ভূমিকা রেখেছেন, নিকোলা ম্যাকিয়াভেলি থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে বাকিদের বিষয়েও আমরা জানলাম। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি, যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে কি, যে সমাজ চিন্তার ক্ষেত্রে অনেক অনেক সময়ে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন জন ভূমিকা রেখেছে, এবং সমাজ চিন্তার ক্ষেত্রে বিশেষ করে যাদের অবদান ছিল তাদের বিষয়ে আমরা এতক্ষণ ধরে জানলাম সমাজ চিন্তার ক্ষেত্রে। আর চারজন বিজ্ঞানী আছে যারা সমাজ বিজ্ঞানী, যারা সমাজের ক্ষেত্রে মানে ব্যাপক ভূমিকা রেখেছে, তাদের বিষয়ে এখন আমরা একটু জানবো। সমাজ বিজ্ঞানী, চারজন সমাজ বিজ্ঞানীর নাম একটু লিখে নিতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু লিখে নাও। এই চারজন সমাজ বিজ্ঞানীর নামগুলো একটু লিখে নাও। একজন হচ্ছে অগাস্ট কুমত, হারবার্ট স্পেন্সার, এরপরে হচ্ছে এমিল দুর্কেইম, এবং হচ্ছে ম্যাক্স ওয়েবার। আমি লিখে দিচ্ছি, একজন হচ্ছে অগাস্ট কুমত, একজন হচ্ছে কি অগাস্ট কুমত। এই সমাজ বিজ্ঞানীরা, আমরা এতক্ষণ ধরে যাদের কথা বলছি, এরা হচ্ছে সমাজ চিন্তাবিদ। সমাজ চিন্তাবিদ আর সমাজ বিজ্ঞানী, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স করে তোমরা মনে রাখার চেষ্টা করবা। অগাস্ট কুমত তিনি সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, এরা হচ্ছে বিজ্ঞানী। যাদের কথা এখন লিখতেছি এরা কি বিজ্ঞানী। একজন অগাস্ট কুমত। এমিল দুর্কেইম এই ভদ্রলোক, তিনিও সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন। এরপরে আছে হচ্ছে তোমার কে, এরপরে আছে হচ্ছে আমাদের হারবার্ট স্পেন্সার। এরপরে আছে কে, হারবার্ট স্পেন্সারের পরে আছে হচ্ছে তোমার ম্যাক্স ওয়েবার। এরা সবাই সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছে, মানে সবচেয়ে বেশি অবদান রেখেছে। যেমন ধরো অগাস্ট কুমত সমাজ বিজ্ঞানের জন্ম দিয়েছে, সমাজ বিজ্ঞানের সৃষ্টিতে তার অবদান। এমিল দুর্কেইম, তারপরে এরপরে হারবার্ট স্পেন্সার। যেমন প্রথম উপরের দুজন হচ্ছে ফরাসি, এই দুজন হচ্ছে ফরাসি মানে ফ্রান্সের ফরাসি। হ্যাঁ, আর ইনি হচ্ছে ইংরেজ। অন্যদিকে ম্যাক্স ওয়েবার হচ্ছে জার্মানি। ওকে, তাহলে আমরা এদের নাম সহ এবং এরা কোন দেশের এটাও আমরা জেনে নিলাম। তাহলে এরা হচ্ছে সমাজবিজ্ঞানী, যারা চারজন, যে চারজন সমাজবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এরপরে আমরা যাই সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনায়। সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্কটা আমি তোমাদেরকে একটু সহজ করে বলি, তোমাদের বইয়ে আছে এটার ব্যাখ্যা। আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে ধরে দিব যে কোনটা কোনটা পড়তে হবে। সমাজবিজ্ঞানের সাথে দুইটা বিজ্ঞানের সম্পর্ক তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তার একটা হচ্ছে, আমরা তাহলে সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক পড়তেছি। সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক, যেহেতু এটা রিডিং পড়ার বিষয়, এটাতে বোঝানোর কিছু নাই, জাস্ট আমি একটা জায়গায় বোঝাই। সেটা হচ্ছে কি, দুইটা বিজ্ঞানের সাথে সম্পর্ক আমরা একটু কথা বলবো। এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের সাথে অ্যানথ্রোপোলজি। হ্যাঁ,
অথবা নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আমরা পড়বো। এরপরে আরেকটা হচ্ছে কি ইকোনমিক্স এর সাথে সোশিওলজি, অর্থাৎ ইকোনমিক্স, এটার সাথে যে তোমার ইকোনমিক্স মানে কি অর্থনীতি আর কি। হ্যাঁ, ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি। তাহলে দেখো একটা হচ্ছে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক, ইকোনমিক্স বা অর্থনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। প্রথমে আসি নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্কটা। নৃবিজ্ঞান মানে কি? আমরা নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ পাচ্ছি হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি, হ্যাঁ, অ্যানথ্রোপোলজি। এই অ্যানথ্রোপোলজি শব্দটাকে বাংলা আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে অ্যানথ্রোপোস, অ্যানথ্রোপোস, আর একটা হচ্ছে লগোস। এই দুটো শব্দ, এই দুটো গ্রিক শব্দ। কি শব্দ এই দুটা? এই দুটো হচ্ছে গ্রিক শব্দ। অ্যানথ্রোপোস অর্থ নি বা মানুষ, নি বা কি, নি বা মানুষ। লগোস অর্থ হচ্ছে বিজ্ঞান বা আলোচনা, বিজ্ঞান বা আলোচনা। তাহলে অ্যানথ্রোপোস অর্থ হচ্ছে মানুষ, আর লগোস মানে হচ্ছে বিজ্ঞান বা আলোচনা। তার মানে কি দাঁড়াচ্ছে, যেই বিজ্ঞানে মানুষ সম্পর্কিত, মানুষের অতীত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়, তাহলে অ্যানথ্রোপোলজি মানে কি, যে বিজ্ঞানে মানে জ্ঞানের যেই শাখায়, আমি জাস্ট সহজ করে বলতেছি আর কি, যেই বিজ্ঞানে মানুষের অতীত নিয়ে আলোচনা করা হয়, মানুষের কি অতীত নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করা হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি নৃবিজ্ঞান, অর্থাৎ মানুষ সম্পর্কিত বিজ্ঞান। তাহলে নৃবিজ্ঞানের মূল বিষয় হচ্ছে মানুষের অতীত, মানুষের কি অতীত। আর নৃবিজ্ঞানের একটা শাখা আছে, নৃবিজ্ঞানের একটা শাখা হচ্ছে মানে একটা নৃবিজ্ঞানের একটা অংশ হচ্ছে যে প্রত্নতত্ত্ব। তো নৃবিজ্ঞানে প্রধানত 3 ধরনের বিষয় আলোচনা করা হয়। নৃবিজ্ঞানে প্রধানত কয় ধরনের বিষয় আলোচনা করা হয়? 3 ধরনের বিষয় আলোচনা করা হয়। একটা হচ্ছে নৃবিজ্ঞানে 3 ধরনের বিষয় কি কি আলোচনা করা হয় সেটাই আমরা এখন লিখতেছি। নৃবিজ্ঞানের একটা বিষয় আলোচনা করা হয়, সেটা হচ্ছে তোমার মানে নৃবিজ্ঞানে প্রধানত 3 ধরনের বিষয় আলোচনা করা হয়। এক হচ্ছে শারীরিক নৃবিজ্ঞান, অর্থাৎ নৃবিজ্ঞানের একটা অংশে মানুষের শারীরিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলে শারীরিক নৃবিজ্ঞান। দ্বিতীয়টাতে হচ্ছে যেটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কি, যে তোমার যেটাকে সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান বলা হয়। সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞান। হ্যাঁ, এখানে সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, সামাজিক নৃবিজ্ঞান। আরেকটা হচ্ছে ভাষাতাত্ত্বিক নৃবিজ্ঞান, যে ভাষাতাত্ত্বিক নৃবিজ্ঞানটা কি এবং শারীরিক নৃবিজ্ঞানটা কি। ভাষাতাত্ত্বিক নৃবিজ্ঞান এটা কি, এগুলো কি? যেমন ধরো যে তোমার শারীরিক নৃবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হচ্ছে যে মানুষের অতীত শারীরিক বিষয়। মানুষের অতীত কি শারীরিক বিষয়। কিরকম? যে মানুষের একদম অতীতে মানুষের শারীরিক গঠন কেমন ছিল। যেমন ধরো অতীতে মানুষের যেমন বিভিন্ন প্রকার, আমরা জানি যে দ্বিতীয় পত্র যখন 3য় অধ্যায় পড়ছি তখন আমরা সেখানে বিভিন্ন মানুষের কথা বলছি। একটা হচ্ছে হাইডেলবার্গ মানুষের কথা বলছে, ক্রো-ম্যাগনন মানুষের কথা বলছে, ক্রো-ম্যাগনন, হ্যাঁ, ক্রো-ম্যাগনন। এরপরে হিট্টাইটদের কথা বলছি, হ্যাঁ সরি, ক্রো-ম্যাগনন। এরপরে আছে কি যে তোমার পিকিং আছে, জাভা আছে, হ্যাঁ, জাভা, নিয়ান্ডারটাল, হ্যাঁ, নিয়ান্ডারথাল, এগুলো আছে না। হাইডেলবার্গ, ক্রো-ম্যাগনন, পিকিং, জাভা, নিয়ান্ডারটাল, এগুলো মূলত মানুষের বিভিন্ন প্রজাতি অতীতে। এগুলো আমরা জানলাম কার থেকে? এই যে শারীরিক নৃবিজ্ঞানে এগুলো নিয়ে আলোচনা করা হয়। সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞান, মানুষের অতীতের সমাজ সংস্কৃতি কেমন ছিল। যেমন ধরো আমরা মানুষের অতীত সম্পর্কে যে বিজ্ঞানে স্টাডি করি বা পড়ি, হ্যাঁ, সেইটাতে আমরা সেটাকে আমরা বলি কি, যে আমরা জানছি কোথা থেকে। যেমন ধরো মানুষের অতীত সমাজ নিয়ে যে আমরা পড়ি সমাজ বিজ্ঞানের মধ্যে, এটা আমরা জানি কোথা থেকে? নৃবিজ্ঞান থেকে। নৃবিজ্ঞানে আমাদেরকে মানুষের অতীত সমাজ এবং সংস্কৃতির বিষয় নিয়ে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যে বলি পৃথিবীর যে লিখন পদ্ধতি, যেমন হায়ারোগ্লিফিক, তোমরা নাম শুনে থাকবে, মিশরীয়দের যে লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক, এই হায়ারোগ্লিফিকটা আসলে মানে কোথায় চর্চা হতো মিশরীয়দের, এটা আমরা জানছি কিভাবে? এটা আমরা জানছি নৃবিজ্ঞান থেকে। কি থেকে? নৃবিজ্ঞান থেকে। তাহলে আমরা নৃবিজ্ঞান থেকে হায়ারোগ্লিফিক এবং হচ্ছে তোমার পিকিং, জাভা, এই যে মানুষের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতেছি, এগুলো কিন্তু আবার সমাজ বিজ্ঞানীয় আলোচনা হয়, মানুষের আচরণ নিয়ে আলোচনা হয়, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয়, এগুলো সমাজ বিজ্ঞানীয় কি হয়? আলোচনা হয়। তাহলে আমরা কি জানলাম? যে নৃবিজ্ঞান
সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। নৃবিজ্ঞান থেকে আমরা সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। তো টোটাল আলোচনা হচ্ছে নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক হচ্ছে নৃবিজ্ঞান আর সমাজবিজ্ঞান পরস্পর ভাই ভাই। যদি এবার পরীক্ষা প্রশ্ন আসে যে নৃবিজ্ঞানের পরিধি বেশি নাকি সমাজবিজ্ঞানের পরিধি বেশি, তখন তোমাকে স্পষ্টভাবে বলতে হবে যে নৃবিজ্ঞানের পরিধির চেয়ে সমাজবিজ্ঞানের পরিধি বেশি। কারণ সমাজবিজ্ঞানের মধ্যে সমাজের বর্তমান, অতীত, ভবিষ্যৎ সহ সমাজের নানান বিষয় নিয়ে আলোচনা হয়, নৃবিজ্ঞানে শুধু মানুষের অতীত নিয়ে। তার মানে নৃবিজ্ঞানের পরিধি বেশি নয়, বরং সমাজবিজ্ঞানের আলোচনার পরিধি, বিষয়বস্তু বেশি। অন্যদিকে আমরা যদি বলি যে নৃবিজ্ঞানের তোমার বিষয়বস্তু কি, নৃবিজ্ঞানের বিষয়বস্তু মানুষের অতীত, আর সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে সমাজের সাথে সম্পর্কিত সকল বিষয়। এই জন্য সমাজবিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু বেশি। এবার আসি অর্থনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। এটা তো বাকিগুলো তোমরা রিডিং করলেই পারবা। অর্থনীতিকে আমরা ইংরেজিতে বলি ইকোনমিক্স, তাই না? এই যে ইকোনমিক্স আমরা বলি, এই ইকোনমিক্স শব্দটা আসছে মূলত ওইকোনোমিয়া থেকে। ওইকোনোমিয়া, এই যে দেখো ইকোনমিক যে শব্দটা আসছে ওইকোনোমিয়া থেকে। এই যে ওইকোনোমিয়া যে শব্দটা, এটা হচ্ছে গ্রিক শব্দ। কি শব্দ? এটা একটা গ্রিক শব্দ, বুঝছো? এটা একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ ওইকোনোমিয়া থেকে ইকোনমিক্স। এই ইকোনমিক্স শব্দটার অর্থ কি? অর্থ মানে ওইকোনোমিয়ার অর্থ হচ্ছে কি, গৃহস্থালির ব্যবস্থাপনা সম্পর্কিত, গৃহস্থালির ব্যবস্থাপনা সম্পর্কিত বিজ্ঞান। মানে আমাদের যে অসীম অভাব আছে, সম্পদ যে সীমিত, এই অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে কিভাবে চালানো যায় সেই বিষয়ে জ্ঞান দেয় হচ্ছে আমাদের অর্থনীতি। এবং মৌলিক যে অর্থনৈতিক সমস্যাগুলো, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আমরা কোথা থেকে পাই? যে তোমার অর্থনীতি থেকে পাই। অর্থনীতি আমাদেরকে সেই জ্ঞানটা আমাদেরকে দেয়। তাহলে দেখো অর্থনীতির যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি, মানুষের অর্থনৈতিক বিষয়, কিন্তু সমাজবিজ্ঞানের আলোচনার বিষয় শুধু অর্থনীতি নয়, বরং আরো বেশি। তাহলে অর্থনীতি দুটারই মূল বিষয় হচ্ছে মানব কল্যাণ করা, সমাজ কল্যাণ করা। দুটারই মূল আলোচনার বিষয়বস্তু কি? মানব কল্যাণ করা। এই দিক থেকে মিল, দুটারই মিল। কিন্তু পরিধি বিষয়বস্তুর জায়গায় একটু ভিন্নতা রয়েছে। যেমন ধরো সমাজবিজ্ঞানের পরিধি হচ্ছে বড়, আর সমাজের একটা ক্ষুদ্র অর্থনীতি বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করে অর্থনীতি। যদিও বা অর্থনীতিকে আমরা ক্ষুদ্র বিষয় বলছি সমাজের, কারণ সমাজের অনেকগুলো বিষয়ের মধ্যে অর্থনীতি একটা। সমাজের মধ্যে রাজনীতি আছে, সমাজের মধ্যে অর্থনীতি আছে, সমাজের মধ্যে ধর্মীয় বিষয় আছে। সবগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করলে অর্থনীতি শুধু অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, যার কারণে আমি এটাকে ক্ষুদ্র বিষয় বলছি। তো ক্ষুদ্র একটা অংশ নিয়ে আলোচনা করে অর্থনীতি, কিন্তু সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক বিষয় নিয়ে। এই কারণে পরিধি বিষয়বস্তুর দিক থেকে এটা যদি সমাজবিজ্ঞান হয়, এটা হচ্ছে অর্থনীতি, বুঝছো? তাহলে পরিধি বিষয়বস্তুগত বিষয় কি রয়েছে? ভিন্নতা রয়েছে। তাহলে আমরা এই নিয়ে হচ্ছে প্রথম অধ্যায়টা আমরা একদম শেষের দিকে চলে আসছি, বলতে গেলে শেষ। সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক আছে, আরো কয়েকটা বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। যেমন সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক রয়েছে, সাদৃশ্য বৈসাদৃশ্য এখানে আছে। সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক তো আমি বললাম, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, নৃবিজ্ঞানের সম্পর্ক, ইতিহাসের সম্পর্ক, এবং আরো যে বিভিন্ন বিজ্ঞানের সম্পর্ক রয়েছে, এগুলো তোমরা একটু দেখবা, পড়বা। সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতি সম্পর্কের কথা আমি তোমাদেরকে বললাম। এগুলোর সম্পর্ক, পার্থক্য আছে, সাদৃশ্য আছে। সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্কের কথা বলছি আমি তোমাদেরকে। নৃবিজ্ঞানের অ্যানথ্রোপোলজি শব্দটাকে ভেঙে বলছি। এবং সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানেরও সম্পর্ক রয়েছে, সাইকোলজির, এবং এগুলো তোমরা রিডিং করবা, ঠিক আছে? এবং এই ফাইলটা যেহেতু আমি তৈরি করছি, এটার একটা সাইন আসছে, আর কিছু না। তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকটা ক্লাস গ্যাপ দিবা না, প্রত্যেকটা ক্লাস বুঝে বুঝে করবা, সাথে তোমাদের বই থেকেও তোমরা একটু হেল্প